On the edge of one of the world's busiest shipping corridors sits an armada of tankers trading in billions of dollars worth of sanctioned oil. The size of the network's just making it harder and harder to ignore. A network of aging vessels that often operate without insurance and hide their location to move sanctioned oil. আমেরিকা বলছে ইরানের থেকে তেল কিনলে শাস্তি, ইউরোপ বলছে কিনবো না, জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে, সুইফট ব্যাংকিং সিস্টেম থেকেও ইরানকে বের করে দেওয়া হয়েছে, ইরানের তেল ট্যাঙ্কার আটক হচ্ছে, বড় বড় আন্তর্জাতিক তেল কোম্পানি যেমন শেল, বিপি, টোটাল সবাই ইরানকে ছেড়ে চলে যাচ্ছে। কাগজে কলমে ইরানের তেল ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে কি হচ্ছে? 2024 সাল থেকে ইরান প্রতিদিন গড়ে 2.2 মিলিয়নেরও বেশি ব্যারেল তেল রপ্তানি করছে। এক বছরে এই তেল বিক্রি থেকে আয় হয়েছে আনুমানিক $35 বিলিয়ন। কিন্তু কিভাবে? 2018 সালে আমেরিকা যখন কঠোর নিষেধাজ্ঞা দিল তখন ইরানের তেল রপ্তানি কমে গিয়েছিল মাত্র 3 লক্ষ ব্যারেলে। সেখান থেকে আর 14 লক্ষ ব্যারেলে ফিরে আসা এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এর পিছনে রয়েছে পরিকল্পিত সিস্টেমের ফল। আর সেই সিস্টেমের নাম বিশ্লেষকরা দিয়েছেন শ্যাডো অয়েল নেটওয়ার্ক। শত শত জাহাজ, ডজন ডজন সেল কোম্পানি এবং একাধিক দেশের সমন্বয়ে তৈরি একটা গোপন তেল বিতরণ ব্যবস্থা। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ সিস্টেমটাকে ব্রেকডাউন করব। কিভাবে জাহাজ ট্র্যাকিং বন্ধ করা হচ্ছে, কিভাবে তেলের পরিচয় বদলানো হচ্ছে, আর কেই বা এই তেলকে কিনছে। গল্পটা শুরু হয় ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে। 1950-এর দশকে ইরান পারমাণবিক গবেষণা শুরু করে। শুরুতে এটা ছিল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা গবেষণার জন্য। কিন্তু ধীরে ধীরে পশ্চিমা দেশগুলোর সন্দেহ বাড়তে থাকে। আশঙ্কা ছিল ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে এবং 2002 সালে একটা বড় ধাক্কা আসে। ইরানের একটি বিরোধী গোষ্ঠী প্রকাশ করে দেয় যে ইরান গোপনে 2টো পারমাণবিক স্থাপনা তৈরি করছে, যেটার কথা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ IAEA-কে জানানো হয়নি। এরপর থেকে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে ইরানের ওপর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 2006 সালে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নও আলাদাভাবে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে। তারপর 2015 সালে একটা আশার আলো দেখা যায়। ইরান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীন এই 6 দেশের সঙ্গে ইরান একটি ঐতিহাসিক চুক্তি করে। এই চুক্তির নাম ছিল JCPOA বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। চুক্তির শর্ত ছিল ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে, বিনিময়ে স্যাংশনকে শিথিল করতে হবে। এই চুক্তির পর ইরানের তেল রপ্তানি বাড়তে শুরু করে এবং 2016-17 সালে প্রতিদিন প্রায় 25 লক্ষ ব্যারেলে পৌঁছে যায়। কিন্তু এই স্বস্তি বেশি দিন টিকেনি। 2018 সালের মে মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে আসেন এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপনীতি ঘোষণা করেন। নতুন নিষেধাজ্ঞায় ইরানের তেল খাতকে সরাসরি টার্গেট করা হয়। যেসব দেশ বা কোম্পানি ইরানের তেল কিনবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। আর এই নিষেধাজ্ঞার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে। ইরানের তেল রপ্তানি 2018 সালের মধ্যেই দ্রুত কমতে কমতে প্রতিদিন মাত্র 3 লক্ষ ব্যারেলে নেমে আসে। কিন্তু কেন তেলের ওপরেই এত মনোযোগ? কারণটা সিম্পল। ইরানের রেভিনিউয়ের 40-50% আসে শুধুমাত্র তেল বিক্রি থেকে। ইরানের মোট রপ্তানি আয়ের প্রায় 80% নির্ভর করে এই তেলের ওপরেই এবং ইরানের মাটির নিচে বিশ্বের 4র্থ বৃহত্তম তেল মজুত রয়েছে, প্রায় 155 বিলিয়ন ব্যারেল। তাই তেলকে বন্ধ করতে পারলে ইরানের পুরো অর্থনীতিকেই কোণঠাসা করা যাবে। আর এটাই ছিল আমেরিকার মূল কৌশল। কিন্তু ইরানও বসে থাকেনি। তেল ছাড়া যখন বাঁচারই উপায় নেই তখন তেল বিক্রির নতুন পথ খুঁজে নেওয়াটাই হয়ে উঠল ইরানের একমাত্র লক্ষ্য। ওই 2018 সালে যখন আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর হলো তখন ইরানের সামনে 2টো পথ ছিল, এক হাত গুটিয়ে বসে থাকা আর 2 নতুন পথ তৈরি করা। তো ইরান দ্বিতীয় পথটা বেছে নিল। আর সেই পথ তৈরি করতে তারা একটা পুরো সমান্তরাল অর্থনৈতিক সিস্টেম দাঁড় করিয়ে ফেললো, যেটাকে বিশ্লেষকরা বলছে শ্যাডো অয়েল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের 3টা বড় স্তম্ভ আছে। প্রথমত শেল কোম্পানি। ইরানের সরকার এবং ইরানের রেভলিউশনারি গার্ড ক্রাফটস অর্থাৎ IRGC এরা বিভিন্ন দেশে শত শত ভুয়া কোম্পানি তৈরি করেছে।
হংকং, ইউএই, মালয়েশিয়া, তুরস্ক এই দেশগুলিতে কাগজে কলমে বৈধ দেখতে কোম্পানি খুলে তেল ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এই কোম্পানিগুলোর মালিকানার সূত্র এতটাই জটিলভাবে লুকানো আছে যে সহজে ইরানের সঙ্গে সংযোগ ধরাটা কঠিন। দ্বিতীয়ত, মিডলম্যান। ইরান সরাসরি কাস্টমারের কাছে তেল বিক্রি করে না, বিভিন্ন দেশের ব্যবসায়ী ও দালালরা মাঝখানে এই তেল কিনে অন্যত্র বিক্রি করে। এই মিডলম্যানরা ব্যবসার ঝুঁকি নেয় এবং বিনিময়ে মোটা কমিশন পায়। তৃতীয়ত, বিকল্প পেমেন্ট সিস্টেম। যেহেতু ইরান সুইফট ব্যাংকিং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন, তাই তেলের অর্থ পরিশোধ হয় অন্যভাবে, কখনো বার্টার বা পণ্য বিনিময়, কখনো সোনায়, কখনো ক্রিপ্টোকারেন্সিতে, কখনো আবার তৃতীয় দেশের ব্যাংকের মাধ্যমে। আর এই শ্যাডো নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো জাহাজ। কিন্তু এই জাহাজগুলো কোনো সাধারণ ট্যাঙ্কার নয়। উইন্ডওয়ার্ড ও কেপলারের তথ্য অনুযায়ী ইরানের শ্যাডো ফ্লিটে বর্তমানে 600-এরও বেশি ট্যাঙ্কার জাহাজ সক্রিয়ভাবে কাজ করছে। এই জাহাজগুলো বেশিরভাগটাই পুরনো, গড় বয়স 15 থেকে 20 বছর। স্বাভাবিক বাজারে এই বয়সের জাহাজ কেউ ভাড়া নেয় না, কিন্তু শ্যাডো নেটওয়ার্কে এগুলোই মূল সম্পদ। এই জাহাজগুলো কাজ করে 3টা বিশেষ পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হলো নাম ও পতাকা বদলানো। এদের দ্বিতীয় পদ্ধতি হলো মালিকানা লুকানো। জাহাজের মালিকানা রাখা হয় একের পর এক শেল কোম্পানির আড়ালে। এই স্তরে স্তরে লুকানো মালিকানা খুঁজে বের করতে গেলে তদন্তকারীদের মাসের পর মাস সময় লেগে যায়। আর তৃতীয় পদ্ধতি হলো বিমা এড়ানো। স্বাভাবিক ট্যাঙ্কার জাহাজ আন্তর্জাতিক বিমার আওতায় চলে, কিন্তু শ্যাডো ফ্লিটের জাহাজগুলি পশ্চিমা বিমা কোম্পানি এড়িয়ে রাশিয়া বা ইরান সমর্থিত বিকল্প বিমা ব্যবস্থা ব্যবহার করে। সমুদ্রে চলা প্রতিটা জাহাজকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটা সিস্টেমকে চালু রাখতে হয়, যেটাকে বলে AIS বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম। এই সিস্টেম প্রতি কয়েক সেকেন্ডে জাহাজের অবস্থান, গতি, গন্তব্য এবং পরিচয় রেডিও সিগন্যালের মাধ্যমে প্রচার করে। উপকূলীয় স্টেশন, অন্য কোনো জাহাজ, এমনকি স্যাটেলাইটের সবাই এই তথ্য দেখতে পায়। স্বাভাবিক ব্যবস্থায় এই সিস্টেম বন্ধ করা মানে আন্তর্জাতিক সমুদ্র আইনের সরাসরি লঙ্ঘন করা, কিন্তু শ্যাডো ফ্লিটের জাহাজগুলি এই নিয়ম একদমই মানে না। শুধু সিগন্যালই বন্ধ করে না, কিছু কিছু জাহাজ আরও এক ধাপ এগিয়ে মিথ্যা তথ্য পাঠায়, যেটাকে প্রযুক্তির ভাষায় AIS স্পুফিং বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই জাহাজগুলো ধরা পড়ে না কেন? কারণ স্যাটেলাইটের নজরদারি ব্যয়বহুল এবং সীমিত। পৃথিবীর মহাসাগরগুলোর মোট আয়তন হলো 36 কোটি বর্গ কিলোমিটার। এই বিশাল এলাকায় প্রতিদিন 90,000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে। সবগুলোর ওপর একসাথে নজর রাখা কার্যত অসম্ভব। তাছাড়াও আন্তর্জাতিক দেশে কোনো একটা দেশের একার রাজত্ব নেই। সেখানে যদি কোনো একটা জাহাজকে থামাতে হয়, তাহলে অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা সময় সাপেক্ষ এবং রাজনৈতিকভাবে জটিল। যার জন্য শ্যাডো ফ্লিটের জাহাজগুলো রাডারের বাইরে থেকে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল বহন করে চলেছে নিরবিচ্ছিন্নভাবে। কিন্তু কথা হচ্ছে, ইরান এই সব কিছু থেকে নিজেকে কিভাবে লুকিয়ে রাখে? এর জন্য তারা একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে, এটাকে শিপ টু শিপ ট্রান্সফার বলা হয়। পদ্ধতিটা এরকম, ইরানের কোনো এক বন্দর থেকে তারা তেল বোঝাই করে, তারপর সেটা আন্তর্জাতিক সমুদ্রে আসে। সেখানে আগে থেকেই অপেক্ষা করে থাকে আরও একটি জাহাজ। দুটো জাহাজ পাশাপাশি ভাসতে ভাসতে বিশেষ পাইপলাইনের মাধ্যমে তেল পাস করে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় আন্তর্জাতিক জলসীমানায়, যেখানে কোনো একটি দেশের সরাসরি নজরদারি নেই। এই শিপ টু শিপ ট্রান্সফার সাধারণত রাত্রিবেলায় হয়, যখন উভয় দেশেরই AIS সিগন্যাল বন্ধ করা থাকে। আর এইভাবেই তারা প্রত্যেক বছর 10 থেকে 20 লক্ষ ব্যারেল তেল স্থানান্তর করে চলেছে। কিন্তু শিপ টু শিপ ট্রান্সফারের পরেও তেলের উৎস মুছে ফেলার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আরেকটি পদ্ধতিকে ব্যবহার করে তারা তেলের উৎসকে পুরোপুরিভাবে বদলে দেয়। এই পদ্ধতিকে বলে অয়েল ব্লেন্ডিং বা রিব্র্যান্ডিং। এই পদ্ধতিটা বুঝতে হলে আপনাকে জানতে হবে যে প্রতিটা দেশের তেলের একটি নিজস্ব রাসায়নিক বৈশিষ্ট্য থাকে। যেমন ইরানের তেলের ঘনত্ব, সালফার এবং অন্যান্য রাসায়নিক গুণাবলী অন্য দেশের চেয়ে অনেকটাই আলাদা। তাই বিশেষজ্ঞরা পরীক্ষা করলে সহজেই বুঝতে পারবে যে এই তেলটা কোথার থেকে এসেছে। আর এখানেই আসে ব্লেন্ডিং পদ্ধতি। ইরানের তেলের সঙ্গে মালয়েশিয়া, ওমান এবং ইরাকের তেল মিশিয়ে একটি মিশ্র পণ্য তৈরি করা হয়। এই মিশ্রণে ইরানের তেলের রাসায়নিক বৈশিষ্ট্য পাতলা হয়ে যায় এবং পরীক্ষায় নির্দিষ্টভাবে ইরানি তেল বলে চিহ্নিত করাটা কঠিন হয়ে পড়ে। এত কিছুর পর প্রশ্ন আসে, এই তেল কে কিনছে? এই ঝুঁকিপূর্ণ তেল কার কাছে যাচ্ছে? উত্তর একটাই, চীন।
ইরানের মোট তেল রপ্তানির 80 থেকে 90% যায় চীনে। আর 2023 সালে চীন প্রতিদিন গড়ে 10 থেকে 15 লক্ষ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে বলে অনুমান করা হচ্ছে এবং বছরের শেষে এই পরিমাণটা দাঁড়ায় প্রায় 50 কোটি ব্যারেল তেল। আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম যে ইরানের স্যাংশন থাকার সত্ত্বেও কিভাবে এবং কোন পদ্ধতিকে ব্যবহার করে তারা বছরের পর বছর এই তেল ব্যবসাকে চালু রেখেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম কেস স্টাডি এবং ইনফরমেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।